আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চায় ঢাকা। বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যানের আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৮শে মার্চ চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়াইংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় সাক্ষাৎকারের সময় আহ্বান জানান তিনি। এরপর জানাবো, থাইল্যান্ডে মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠকের সময় রাখেনি ভারত। এদিকে তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পাইলট প্রকল্প। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আদালতের রায় মেয়র সমালোচকদের জবাব দিলেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন ২০২০ সালে নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ ৫ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। আর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে সব মন্তব্য করেছেন ইশরাক হোসেন। এদিকে শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। সাতক্ষীরা কলারোয়া উপজেলার কুশোরাঙ্গায় ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে ৫ জনকে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তানের গাওয়াদার জেলায় বুধবার ২৬শে মার্চ গভীর রাতে ৫ জনকে গাড়ি থেকে নামিয়ে হত্যা করা হয়েছে এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও পণ্যবোঝাই একাধিক গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নদী এবং পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চায় ঢাকা। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যানের আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৮শে মার্চ চীনের পানি সম্পদ লি গোয়াইংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় সাক্ষাতের সময় আহ্বান জানান তিনি। ড ইউনূস চীনের পানি এবং বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে চীনা মন্ত্রীকে বলেছেন, নদী বন্যা নিয়ন্ত্রণ, পানির স্বচ্ছতা এবং টেকসই পানি সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। চীনের পানি ব্যবস্থাপনায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দেশটি জটিল পানি সম্পদ ব্যবস্থাপনায় আশ্চর্যজনক সাফল্য দেখিয়েছে। বাংলাদেশেরও একই সমস্যা রয়েছে, যা আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেন আমরা খুশি হব। এ সময় তিনি আর বলেছেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনো কখনো শত্রুতে পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণ বেড়ে গেছে, আমাদের সতর্ক থাকতে হবে যে এটি কিভাবে পরিবেশের ক্ষতি করছে। প্রধান উপদেষ্টা চীনকে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে মাস্টার অভিহিত করে বলেছেন, বাংলাদেশকে এই বিষয়ে অনেক কিছু শিখতে হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে দেওয়ার আহ্বান জানান। ড ইউনূস বলেছেন, আমরা এখানে এসেছি
আপনাদের কাছ থেকে শেখার জন্য কিভাবে আমরা পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে মানুষ নদীর পাশে জমি দখল করেছে। উজানে ভারতও একই ধরনের চাহিদা বেড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি জানান, নদীর মাঝে চর জেগে ওঠে এবং পলি জমার ফলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যা তাদের অস্তিত্ব সংকটে ফেলেছে। এ কারণে বাংলাদেশকে অবশ্যই চীনের সহযোগিতা করতে হবে। এ সময় চীনা মন্ত্রী স্বীকার করেন যে বাংলাদেশ ও চীন উভয় দেশই পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের জন্য পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। চীন একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, বলেন লি গয়িং। তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের 85% মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। চীনের পানি সম্পদ মন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিং এর জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন, যা দেশটির পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবহার করছে। আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরিতে আপনাদের সহায়তা প্রয়োজন, চীনা মন্ত্রীকে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের সমস্যা শুধু একটি নদীকে ঘিরে নয়, বরং পুরো নদী ব্যবস্থাপনা সম্পর্কে সম্পর্কিত। বিশেষত তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কার করতে চীনের সহায়তা চেয়েছেন তিনি। চীনের 4 দিনের সফরকালে প্রধান উপদেষ্টা দেশটির নেতৃত্ববৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। থাইল্যান্ডে মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফরসূচি নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক রাখা হয়নি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদীর সফরসূচি নিয়ে শুক্রবার 28 মার্চ সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় পর্যায়ে বিমস্টেকের বর্তমান সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিনাত্রয়ের সঙ্গে বৈঠক হবে। ভারতের প্রধানমন্ত্রীর বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7 দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন হবে আগামী 4 এপ্রিল। তার আগে 2 এপ্রিল ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এই সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন ইউনূস ও মোদি। সেখানে দুই নেতাদের মধ্যে বৈঠকের ইচ্ছা জানিয়ে দিল্লিকে বার্তা পাঠিয়েছিল ঢাকা, কিন্তু তাতে সাড়া দেয়নি নয়াদিল্লি। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তিনি ভারতে পালিয়ে যান। পরবর্তী সরকার পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুল প্রচলিত একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, এই স্লোগানকে প্রকল্পটির মূল স্লোগান হিসেবে রাখা হয়েছে। প্রকল্পে গাড়ি, ব্রুশিয়ার, সদস্য ফর্ম সব ক্ষেত্রে এই স্লোগানটি ব্যবহার করা হয়েছে। 2023 সালে ফেব্রুয়ারিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে দেশব্যাপী দরিদ্র বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচি শুরু হয়। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা স্লোগানে এই কর্মসূচির আওতায় গ্রামে হাঁস, মুরগি, গরু, ছাগল ও মাছের পোনা বিতরণ ছাড়াও বাড়ির আঙিনায় এসব কিছু করা হয়েছে। আদালতের রায়ে মেয়র সমালোচকদের জবাব দিলেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ফলাফল নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন 2020 সালে নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর অবশেষে আমি ন্যায় বিচার পেয়েছি। শুক্রবার 28 মার্চ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ইশরাক। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের পরই ইশরাক হোসেন অভিযোগ করেছিলেন তার গাড়িবহরে হামলা, ইভিএম মেশিনে ভোট জালিয়াতি, ভোট গ্রহণে বাধা দেয়া এবং ভোট জালিয়াতির ঘটনা ঘটেছিল। তবে নির্বাচনে কমিশন শেখ ফজলেনুর তাপসকে মেয়র ঘোষণা করে এই নির্বাচনে ইশরাক হোসেনের পক্ষ থেকে মামলার আবেদন করা হয় 2020 সালের 3 মার্চ। বৃহস্পতিবার 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন।